প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। গত পরশুদিন ধরে দেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে দেশের মানুষ প্রত্যাশাই করছিল, বিশেষ করে সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস, সেখান থেকে গত 10 মাসে দেশের পরিস্থিতি এমন, এগুলো আর নতুন করে ব্যাখ্যা করবার প্রয়োজন নেই। মূল ঘটনায় আসি যে গতকালকে দিনের প্রথমার্ধ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি, যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, নির্বিঘ্নে 5টি আইন পাশ করেছে, এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইনও পাশ হয়েছে। সরকারি চাকরিদের, সরকারি কর্মচারীদের খুব সহজে চাকরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইনও পাশ হয়েছে গতকালকে। কিন্তু গতকাল দিনের দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা, গুঞ্জন। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন কেন? চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ইউনূসের যে পদত্যাগ, এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে, এটি গুঞ্জন নয়, এটি আসলে সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছেন যে না, আমি আর থাকতে পারবো না, যেহেতু অফিসার্স অ্যাড্রেসে এমন এমন বিষয় আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে, অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না, আমি সঠিক পথে চলতে পারছি না, অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে। এই যখন সিদ্ধান্ত, তখন চারপাশে তোলপাড় শুরু হয়ে যায়। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে ছড়ছে, আরেকদিকে যারা স্টেক হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনূসের, যারা সুবিধাভোগী, যারা বেনিফিশিয়ারি, তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে। এবং দুপুরের পর থেকে নানা তৎপরতা শুরু হয়ে যায় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ না করেন। এই তৎপরতার অংশ হিসেবে সন্ধ্যাবেলা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন, সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন, এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকেও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, তার আশাটা বা ইচ্ছেটা এইরকম। কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না, আপনি পদত্যাগ করলে হবে না। কিন্তু তারপরে পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যারা পদত্যাগ না করেন, চারপাশ দিয়ে তৎপরতা চলে। এদিকে মেইন স্টেক হোল্ডার, আমি একই বললাম যে জামাতে ইসলাম, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাতে ইসলাম। জামাতে ইসলামে আতঙ্কিত। জামাতে ইসলাম সবচেয়ে বেনিফিশিয়ারি এ কারণে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয়, বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে, এই ক্ষমতা জীবনেও পাবে না। যদি একটা জোট হয়, বড় জোর একটা জোটের সঙ্গী হয়, জোটের সঙ্গী হলে 15টা আসন পেতে পারে, 20টা আসন পেতে পারে, বা 30টা আসন পেতে পারে। এই 30, 20, 25 আসনতে জামাতে ইসলামী অন্তত পক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না, যার কারণে জামাতে ইসলামের মাথা একদম খারাপ। জামাতে ইসলামের মাথা খারাপ থেকে জামাতে ইসলামের কর্মীরা আতঙ্কিত হয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দিতে শুরু করে। এবং গতকাল দিনভর আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির শফিকুর রহমান কয়েকটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সর্বদলীয় বৈঠক ডেকে এই যে রাজনৈতিক অনৈক্য, যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে, বিএনপি, এনসিপি, জামাত, তাদের মধ্যে এই মুহূর্তে অনৈক্য বিরাজ করছে। একদিকে ক্যান্টনমেন্টের চাপ, আর একদিকে রাজনৈতিক অনৈক্য। এই সর্বদলীয় বৈঠকের আবহে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে। অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি, ঘটনা সেখানেই থেমে থাকেনি। রাতভর যমুনায় এক প্রকার হুলস্থুল কাণ্ড চলেছে। রাতভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে, রাত 2টা, 3টা, 4টা, প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং এমনকি কান্নাকাটি
এই যে ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্নাকাটি করেছেন, হাতে পায়ে ধরেছেন যে আপনি চলে যাবেন না, আপনি চলে গেলে আমাদের মহাবিপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং আপনারা আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে রাতভর ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থী যারা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক যারা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা আল্লাহ প্রদত্ত নেতা মনে করেন, তাদের রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি অবস্থা। ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, যারা অনলাইনে কথাবার্তা বলে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এই ধরনের যত লোকজন আছে দেশে, ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক, সবার মধ্যে তোলপাড়। তবে শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে, তাহলে যে কোনো সময় কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘটনা ঘটতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী এবং সরকার কি মুখোমুখি দাঁড়িয়ে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আরো বলতে চাই, বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশ এই মুহূর্তে সমস্যায় আছে। আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, আপনার যদি ন্যূনতম ঈমান থাকে, আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাদের প্রত্যেকের মানুষ মাত্রই বিবেক থাকতে হয়। আপনি প্রত্যেকে বলবেন যে দেশ ভালো চলছে না, কেউ কেউ বলেন যে দেশ তো ভালোই চলছে। কারা বলেন বুঝে নিন। দেশ যখন ভালো চলছে না তখন নানা রকম উত্তেজনা, নানা রকম আলাপ, নানা রকম কথা, রাজনৈতিক দলগুলো একজন আর একজনকে প্রতিপক্ষ করছে, একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার গাইছে। এসব যখন অবস্থা, তখন গতকালকে সেনাবাহিনীতে অফিসার্স অ্যাড্রেস বা সেনা দরবার অনুষ্ঠিত হয়েছে সেনা প্রধানের নেতৃত্বে সেনা কর্মকর্তাদের সাথে। এবং সেই সেনা দরবার বা সেনা অফিসার্স অ্যাড্রেস যে প্রোগ্রামটি, সেটির অফিসারদের সাথে সেনা প্রধানের প্রশ্নোত্তর পর্বে কি আলাপ হয়েছে, সেনা প্রধান কি বক্তব্য দিয়েছেন, সেগুলো আসলে এগুলো নিয়ে সেনাবাহিনী পরিষ্কার করে যে কি আলাপ হয়েছে এগুলো বলে না, বাইরে এগুলো প্রকাশ হয় না। কিন্তু হয়তো যারা যে সমস্ত অফিসার সেখানে উপস্থিত থাকেন তাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো বাইরে বলতে পারেন, গণমাধ্যমে রিপোর্ট আকারে আসছে যে কি কি আলাপ হয়েছে। এই আলাপগুলো নিয়ে বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি পক্ষ নিউ ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে। সেনাপ্রধান বা সেনা কর্মকর্তারা গতকালকের বৈঠকে যে আলাপগুলো করেছেন, বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। নির্বাচন নিয়ে, করিডোর নিয়ে, বন্দর নিয়ে, মব নিয়ে, মূলত এই চারটা, নির্বাচন, করিডোর, বন্দর এবং মব, এই চারটা বাংলাদেশে এই মুহূর্তে গুরুতর সমস্যা। এগুলো কোনোটাই বরদাস্ত করা হবে না, বা নির্বাচনটা এই বছরের মধ্যে হবে। কিন্তু বাস্তবতা হলো, কালকে যখন বৈঠকটি হয়েছে, আজকেও দেশের বিভিন্ন জায়গায় মব হয়েছে। মব তো তাৎক্ষণিক, আপনি এই মুহূর্তে এখানে কথা বলছেন আর একদিকে মব হচ্ছে। আর বন্দর বিষয়টি, এটি সময়ের ব্যাপার। করিডোর বিষয়টি সময়ের ব্যাপার। করিডোর নিয়েও সরকার তালগোল পাকিয়ে ফেলছে। গতকালকে একটি বিবৃতি এসছে, করিডোর না চ্যানেল, চ্যানেল না করিডোর। করিডোরটা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত বিষয়। সেই জাতিসংঘ স্বীকৃত বিষয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে দেশে দেশে পৃথিবীর। আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের ক্ষেত্রে করিডোর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু চ্যানেল, এই ধারণাটি তো আমি জানি না যে এটি জাতিসংঘ স্বীকৃত কিনা। করিডোরকে চ্যানেল বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব। এটি নিয়ে আসলে ভোগাবে। আমি অনেক আশার কথা বলতে চাই, আশাবাদী হতে চাই, কিন্তু আশা দেখছি না। বাংলাদেশে খুব সহসা, বাংলাদেশে যে এই যে অচল অবস্থাটি চলছে, এই অচল অবস্থাটি যে খুব সহসা কেটে যাবে, আধার যে খুব সহসা কেটে যাবে, এটি আমার কাছে মনে হয় না। কারণ আলোটা এই আসছে, এই আসছে না, এই আসছে, এই আসছে না, দূরে দূরে চলে যাচ্ছে। এই আলোর কাছে যাচ্ছে বাংলাদেশ, আবার সেই আলোটা দূরে চলে যাচ্ছে। এই যেন একটা ভৌতিক ব্যাপার।
ভৌতিকভাবে আলোটা কাছে ধরা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই বুঝে আলো, আবার সেই আলোটা দূরে সরে যাচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। এখন সেনাবাহিনী বা সেনা প্রধানের গতকালকের বক্তব্য নিয়ে বিশেষ করে বর্তমান সরকারপন্থী যারা, কিংবা জামাতপন্থী বা স্টুডেন্টপন্থী, যে ছাত্র সমন্বয়কপন্থী, তারা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে যে সেনাবাহিনী বা সেনা প্রধান এমন কথাবার্তা বলতে পারেন না। সেনা প্রধানের অবস্থান নির্ণয়ের কথা চেষ্টা করছেন কেউ কেউ। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সেনা প্রধানের পদ কততম, 12তম মর্যাদায় ইত্যাদি খুঁজবার চেষ্টা করছে। ভাই, সেনা প্রধানের পদমর্যাদা 12তম হোক আর 40তম হোক, আজকে সেনা প্রধান বা সেনা বাহিনী যদি না থাকতো, তাহলে এই যে সরকারটি বসেছে বর্তমানে ক্ষমতায়, এই সরকারটি ক্ষমতায় থাকতো না, এই সরকারটি ক্ষমতায় আসতে পারতো না। জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে বিগত সরকার, সেটা আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক না কেন, তারা কি করেছে তাদের দায়ভার তাদের, আমাদের সেটি আলাপের বিষয় নয়। সেই সরকারটির পতন হতো না, সেটি একটা নির্বাচন, সেই নির্বাচনটি যেমনই হোক, নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে, যেমনই হোক না কেন, 2024-এর 7 জানুয়ারি 5 বছরের জন্য একটি সরকার নির্বাচিত হয়েছিল। মাত্র 8 মাসের মাথায় সেই সরকারটির পতন হয়েছে। সেনাবাহিনী যদি না থাকতো, তাহলে আমি বারবার বলি না যে এই যে আন্দোলনকারীদের বাবার ক্ষমতা নাই যে ওই সরকারটিকে ফেলাই দিত। সেনাবাহিনী ছিল বলে এই সরকারটি পড়ে গেছে, নতুন একটি সরকার এসছে। অথচ আজকে সেই সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারেন না। সেনাপ্রধান তো রাষ্ট্রের সেনাপ্রধান কিভাবে নিয়োজিত হন? রাষ্ট্রের আইন অনুযায়ী 2018 সালের সেনাপ্রধান বা 3 বাহিনী প্রধান নিয়োগ বিধি, নিয়োগ আইন অনুযায়ী নিয়োজিত হয়েছেন। এই সরকারটি কিসের দ্বারা নিয়োজিত হয়েছেন? এই সরকারটি কি অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? একসময় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের একটা মতামত নিয়ে এটি গঠিত হয়েছে। এবং এই যে এই সরকারটি যে কর্মকাণ্ডগুলো করছে, সেই কর্মকাণ্ডগুলোর বৈধতা দিতে হবে আগামী সংসদে, না দিলে এই কর্মকাণ্ডগুলো অবৈধ হবে। কিন্তু সেনা প্রধান, দেশে দেশে সেনা শাসন জারি হয় না, তারা কত নম্বর পদসোপানে থাকে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী কত নম্বরে থাকে? আমাদের দেশেও সেনা প্রধান রাষ্ট্রপ্রধান হয়েছেন না, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন না। সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, আজকে অনেকের গাত্রদাহের কথা হয়ে গেছে। একটা অনির্বাচিত সরকার করিডোর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, কিংবা একটা অনির্বাচিত সরকার বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারে না। এগুলো নিয়ে সেনাপ্রধান কথা বলছেন। আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে সেনাবাহিনী কে? সেনাবাহিনী কে? সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট না হবে, এরা বলতেই থাকবে। আমি সেনাপ্রধান নিজেও বলেছেন যে বাংলাদেশের সব প্রতিষ্ঠান গত 10 মাসে 9-10 মাসে এক প্রকার ধ্বংস করে ফেলানো হয়েছে, শুধুমাত্র এই সশস্ত্র বাহিনীটা টিকে আছে। আজকে যদি এভাবে চলতে থাকে, এই সশস্ত্র বাহিনী, এই 3 বাহিনীকেও এই কুচক্রীরা, এই ধ্বংসকারীরা ধ্বংস করে ছেড়ে দেবে। আমরা বেশিরভাগ মানুষ প্রত্যাশা করেছিলাম যে সেনা দরবার যেহেতু হচ্ছে, অফিসার্স অ্যাড্রেস যেহেতু হচ্ছে, গত রোজার মাসেও এমনটা হয়েছিল, সেহেতু রাষ্ট্রীয় এই যে বর্তমান যে সরকারটি, এই সরকারটি হতেই পারে। তো তত্ত্বাবধায়ক সরকার এর আগে চেঞ্জ হয়েছে না? 111-এর সময় বারবার একাধিকবার উপদেষ্টা পরিষদ চেঞ্জ হয়েছে না? আজকে কেন হতে পারে না? যে সরকারটি কাজ করছে না, করতে পারছে না, সেই সরকারটিকে রেখে আমি নির্বাচনের কথা বলবো, নির্বাচন করব কেন? সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট ডিসিশনে না আসবে, কিংবা পেছনে আরো কিছু খেলোয়াড় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বিভিন্ন কানাঘুষা শুনি, এই খেলা যতক্ষণ না বন্ধ হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী যতক্ষণ স্ট্রিক্ট ডিসিশনে না আসবে, ততক্ষণ বর্তমান ইউনূস সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে। সেনাপ্রধান শুরুতেই নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন, 18 মাস সময়সীমার কথা, কিন্তু সরকার আবার নানা কথা বলেন। আজকে সেনা অ্যাড্রেসে কি হলো?
নির্বাচনের সময় সেনার কথা বলা হলো, সেখানে এমন আলাপ নাকি হয়েছে। আমি নাকি বলছি কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে কি আলাপ হয়েছে এটি কিন্তু প্রকাশ করা হয়নি গতকাল থেকে আজ পর্যন্ত। বিভিন্ন সূত্র থেকে আলাপের প্রেক্ষিতে জানা যায় যে যে নির্বাচন নিয়ে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং জানুয়ারিতে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে। কিন্তু এই সরকার কি সেটি ভাবছে? সরকারের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজে সেটি তো মনে হয় না। আমি বললাম যে আজকেও মনে হচ্ছে সরকার আজকেও নানা রকম চিন্তা ভাবনা করছে, সেনাবাহিনী নিয়ে নিউ ন্যারেটিভ, নানা রকম ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে। সেনাবাহিনী সরকার কতদিন থাকবে, কি থাকবে, এগুলো নিয়ে কথা বলার রাইট সেনাবাহিনীর নেই। পরিবার নিয়ে কথা বলবার রাইট সেনাবাহিনীর নেই। বনভোগ নিয়ে কথা বলবার সেনাবাহিনীর নেই। বাংলাদেশের আইন অনুযায়ী যে সেনাপ্রধান নিয়োজিত তার নেই। আছে আইন বহির্ভূত ভাবে একটি সরকার, সেই সরকারের। অর্থাৎ এটি খুব পরিষ্কার। আমি আশার কথা বলতে চাই, বলি সবসময়, কিন্তু তারপরেও আমি আশাবাদী হতে পারছি না যে খুব সহসা বাংলাদেশের এই যে সাম্প্রতিক যে গত 10 মাস যাবৎ যে আমরা আগুনে জ্বলছি, এই আগুন নিচ্ছে না। সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না স্ট্রিক ভূমিকায় আবির্ভূত হবে ততক্ষণ পর্যন্ত আমি সোজা কথা বলবো যে এই সরকারটি চেঞ্জ করতে হবে। আমাদের একটি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। হাইকোর্টের একটি রায় হয়েছে গত ডিসেম্বরে, আপিল বিভাগে আরেকটি রায়ের ব্যাপার আছে, সেটি আলাদা বিষয়। আপিল বিভাগের রায়টি আলাদা বিষয়, কিন্তু হাইকোর্টে যে গত ডিসেম্বরে যে রায়টি হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমাদের সংবিধানে যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেই রায়ের প্রেক্ষিতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব 3 মাসের। সেনাবাহিনী স্ট্রিক হয়ে এই সরকারের অবসান ঘটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠান্ডা হবে না। এদিকে রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে, তারা তো ফাটাফাটি করছে এবং আরো ভয়ঙ্কর ফাটাফাটি করবে। অস্থিরতা আরো বাড়বে, আগুন আরো জ্বলবে। এই আগুন থেকে নিষ্কৃতির একমাত্র উপায়, যারা সেনাবাহিনীকে বলছে যে সেনাবাহিনীর এখতিয়ার নাই কথা বলার, সেনাপ্রধানের এখতিয়ার নেই, তাদেরকে সেনাবাহিনীরই দেখিয়ে দিতে হবে যে এখতিয়ার আছে কি নেই। সেই জায়গা থেকে কাজ করতে হবে, নইলে বাংলাদেশ ঠান্ডা হবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।